দেখছেন এজিটি লাইভ 24/7। 99.7 AGT লাইভ 24/7। সকলেই কম বেশি আজকের দিনের ইতিহাস সম্পর্কে আমরা জানি যে আজকের এই দিন সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বেশি এই পৃথিবীর সমস্ত গোলার্ধে স্বাধীন হোক বা পরাধীন, উন্নত বা অনুন্নত, গণতান্ত্রিক ব্যবস্থায় বা সমাজতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হয় এমন কোনো রাষ্ট্র নেই যে এই দিবসটি, যে গুগল যাই বলো 160টি দেশে হয়তোবা এটা স্বীকৃতভাবে, কিন্তু এই দিবসটি উদযাপিত হয় না, প্রতিপালিত হয় না। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো দেশ সেখানে নেই। তো এই 1886 ইংরাজিতে যে আন্দোলনকে, যে কর্মসূচিকে কেন্দ্র করে তার সূত্রপাত এবং তার 4 বছর পর থেকে সারা পৃথিবীব্যাপী এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হওয়া শুরু হয়েছে। নিশ্চয়ই শুধু সেটাই এই পৃথিবীতে প্রথম শ্রমিকদের নেতৃত্বে অধিকার আদায়ের জন্য এরকম একটা আন্দোলন শুরু হয়েছিল। আমরা জানি তার আরো প্রায় 10-15 বছর আগে ফ্রান্সের 1871 ইংরেজিতে সেখানে শ্রমিকদের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টা হয়েছিল, যা ইতিহাসে প্যারিস কমিউন বা পেরি কমিউন নামে আমরা জানি। কিন্তু সেটা সেরকমভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি যা মে দিবস পেয়েছে। সেই 1886 ইংরাজির পর গত 140 বছরে এই পৃথিবীর সমস্ত নদীতে অনেক জল গড়িয়েছে, বহু উত্থান পতন হয়েছে এবং এই বিগত 150 বছরে, প্রায় 150 বছরে আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থা দেখেছি। আবার তার প্রথম যে ব্যবস্থা তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের, অন্তত এই প্রজন্মের মানুষ আমরা সেটা প্রত্যক্ষ করার সাক্ষী আমরা হয়েছি। এটা একই সাথে সোভিয়েত পতনের পরও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে সমাজ তৈরি হয়, যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, তার বিকল্প, তার চেয়ে উত্তম, তার চেয়ে মানব সমাজের সবচেয়ে নিরাপদ এরকম কোনো ব্যবস্থা হতে পারে না। আমরা সেটাও প্রত্যক্ষ করছি যে মহান চীন চারিদিকে যে সাম্রাজ্যবাদ বা যারা শ্রমিক শ্রেণীর যারা শত্রু, তাদের নানা চক্রান্ত এবং এই প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়েও কিভাবে পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ, সেখানকার জনগণের অর্থনীতি, তাদের সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা এটা উত্তরোত্তর বাড়াচ্ছে এবং সেটা শুধু তার
সে রাষ্ট্রের চৌহদের মধ্যেই এটা সীমাবদ্ধ আছে তা নয়। যে আজ চীন তার যে ক্ষমতা, তার কূটনৈতিক, অর্থনৈতিক আরো বিভিন্ন ধরনের এই পৃথিবীতে প্রভাব বিস্তার করার যে সুযোগ রয়েছে, তার মধ্য দিয়ে এই পৃথিবীর আরো বহু দেশকে অর্থনৈতিক দিক থেকে এবং অন্যান্য বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে চলেছে। শুরু করে 1917 সালের বিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় সময়টা কত আমি হিসাব করে দেখেছি, মাত্র 69 বছর। ইসলাম যখন তৈরি হয়, কেউ এই শ্রেণীহীন শোষণমুক্ত এটা সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারে, এটা অনেকের পক্ষেই কল্পনা করা, বিশ্বাস করা কঠিন ছিল। এটাকে স্বপ্ন বিলাস বলে অনেকে সেদিন ভাববার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ইস্তাহার প্রকাশের পর থেকে 69 বছরের ব্যবধানে সেই সমাজতন্ত্র কিন্তু পতন হয়। এই সমাজতন্ত্রের বিপর্যয় ঘটে 73-74 বছরের ব্যবধানে। তার জন্য মার্কস দায়ী না, এঙ্গেলস দায়ী না, মার্ক্সবাদ দায়ী না। সমাজ ব্যবস্থার পরিবর্তনে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজতন্ত্র পতনের যে পথ নির্দেশ দিয়ে গেছেন, সেই পথ নির্দেশ ভুল না। সোভিয়েত দেশের তৎকালীন কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব এই 73-74 বছর হওয়ার পর তাদের মধ্যে একটা আত্মসন্তুষ্টি মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবং এক সময়ে মাঝামাঝি সময়ে সে রাষ্ট্রপ্রধান কমিউনিস্ট, সে রাষ্ট্রপ্রধান তার নেতা বলছিলেন, সাম্রাজ্যবাদকে আমরা ভয় পাই না, সাম্রাজ্যবাদ হচ্ছে আমাদের কোটের একটা বুতামের মতো, চাইলে এটাকে ছিঁড়ে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি। এরকম আত্মম্ভরী বক্তব্য কিন্তু সেদিন রেখেছিলেন। এর মধ্য দিয়ে সেখানকার যে কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব, যারা রাষ্ট্র পরিচালনা করছিলেন 73-74 বছরের ব্যবধানে, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু এটা সমাজতন্ত্রের বিপর্যয় না, সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়। এটা সেখানকার কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্বের দুর্বলতা। এখনো চূড়ান্তভাবে এই দুর্বলতার অভ্যন্তরীণ যে দিকগুলো সমস্ত কিছু উদ্ভাসিত হয়েছে, এরকম দাবি এখনকার যে সোভিয়েত রাষ্ট্রের বা মস্কোর কমিউনিস্ট আন্দোলনের যারা নেতৃত্ব, তারা কিন্তু এই দাবি করছেন না। স্বাভাবিকভাবে একটা ধারণা তারা সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু এটা প্রমাণিত সত্য। পুঁজিবাদের ধ্বংস ছাড়া, সাম্রাজ্যবাদের বিনাশ ছাড়া, ফেসিবাদের বিনাশ ছাড়া শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, যেটাকে সমাজতন্ত্র বলা হয়, তার অভ্যুদয় অসম্ভব। এবং এর কোনো বিকল্প নাই। এই সমাজতান্ত্রিক ব্যবস্থার দ্বারা নারী পুরুষের বিভাজন থেকে শুরু করে জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে কাজ, খাদ্য, বাসস্থান, লজ্জা নির্বারণের কাপড়, এই সমস্ত কিছু মিলিয়ে মানুষকে মানুষের মতো বেঁচে থাকতে গেলে পরে অন্তর্বর্তীকালীন পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মাঝামাঝি জায়গায় অন্য কোনো রাস্তা নেই। এটি হচ্ছে মূল বিষয়, এবং এটা সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়তে তখন হয়নি। কিন্তু সেই 1890 আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন মুভমেন্টের 20 থেকে 22টা যে সংগঠন, তাদের যে সভা, সেই সভায় আপনারা শুনছিলেন কমরেড মালিককে বলছিলেন তার বক্তৃতায়, এঙ্গেলসও সেখানে উপস্থিত ছিলেন। স্বাভাবিক কারণে তার উপস্থিতিতে এবং তার সহযোগিতায়, সহমর্মিতার মধ্য দিয়ে এই মূল যে বক্তব্য, সেই বক্তব্য আন্তর্জাতিক মেডিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর শ্রমিক শ্রেণীর সামনে উপস্থিত করার চেষ্টা করেছে। আগে 4 জন বক্তার কাছে প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে আপনারা বক্তব্য শুনেছেন। বিস্তৃত বিষয়ে আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে বেশি সময় নিয়ে কথা বলার অভিপ্রায় আমার নেই। সংক্ষেপে 2-4টি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আন্তর্জাতিক মে দিবসে আহ্বান বা কর্মসূচি
সার বক্তব্যটা কি, মূল বক্তব্যটা কি? পুঁজিবাদের ধ্বংস সাধনের মধ্য দিয়ে শ্রেণীহীন শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা পত্তনের মাধ্যমে জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে পৃথিবীর দেশে দেশে মানুষকে মানুষ হিসাবে সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকবার যে লড়াই, সে লড়াইকে সংহত শক্তিশালী এবং সম্প্রসারিত করার আহ্বান জানিয়ে 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিনোদন, 8 ঘন্টার যে বিশ্রাম, এটাকে আপাত দৃষ্টিতে একটা স্লোগান হিসাবে সামনে তারা উপস্থিত করেছে। 1886 সালে 1 মে আমেরিকার হে মার্কেট কর্নারে যে ঘটনা ঘটে, তারপর 4 মে তার প্রতিবাদে মানুষ যখন রাস্তায় বেরোবার চেষ্টা করেছে, তার উপর আক্রমণ সংঘটিত করে, এগুলো আপনারা শুনেছেন, রক্তাক্ত হয়, শহীদ হয়। সেখান থেকে 4 বছরের ব্যবধানে আন্তর্জাতিক 20টি ট্রেড ইউনিয়ন তারা আন্তর্জাতিক ক্ষেত্রে এই লড়াইয়ের যে মূল বার্তা সেটা পৌঁছে দেওয়ার দৃষ্টিভঙ্গি ভাবনায় রেখে এই মে দিবস প্রতিপালনের আহ্বান করেছে। কিন্তু তার পেছনে আমি যেতে চাইছি, 1848 সালে মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ইস্তেহার তৈরি করেছে। কমিউনিস্ট আন্দোলন 1845-46 মার্কসের দৃষ্টি আকর্ষণ করে শোষক ভিত্তিক সমাজ ব্যবস্থার হাত থেকে শোষিত মানুষকে রক্ষা পেতে বিকল্প কি, লড়াই কি, সংগ্রাম কি, এটা আমরা কয়েকটা কমিউনিস্ট আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের নেতৃত্ব বা সামনের সারির কর্মীদের উপলব্ধিতে থাকতে চলবে না। সারা পৃথিবীর শোষিত বঞ্চিত মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করে সামনের দিনে তাদের কি দায়িত্ব কর্তব্য হবে সেই সম্পর্কিত বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে একটা বক্তব্য আপনারা তৈরি করুন, যেটা আমরা পৃথিবীর দেশে দেশে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি কথার উল্লেখ করছি এখানে আমাদের সামনে এই যে মে দিবসের মূল আহ্বান, এই আহ্বানকে বাস্তবায়িত করা ছাড়া বিকল্প কিছু রাস্তা নেই। এবং এটা করতে গেলে পর শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, এবং এটা মহামতি লেনিনের জীবৎকালে সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক বিপ্লবের আগে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে 1917 সালের নভেম্বরে। 1905 সালে পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠেছিল, সোভিয়েত দেশের শ্রমিক শ্রেণী তারা কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করছিলেন। একে সহ্য করা যায় না, যাকে উৎখাত করতে হবে, আমাদের অস্ত্র হাতে নিয়ে রাস্তায় নামতে দাও, তাকে ক্ষমতা থেকে আমরা উচ্ছেদ করতে চাই। কিন্তু কমিউনিস্ট আন্দোলনের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। একটা অংশ অস্ত্র হাতে নিয়ে শ্রমিকদের মাঠে নেমে লড়াইয়ে বাধা সৃষ্টি করছিলেন। তাদের বক্তব্য এটা যুদ্ধের সামিল হবে, এটা ক্ষতি হয়ে যাবে, প্রকৃত বিপ্লবী সংগ্রাম এতে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মহামতি লেনিন শ্রমিক শ্রেণীর যে চেতনা, তার যে বিপ্লবী যে অভিপ্রায়, শত্রুর বিরুদ্ধে শ্রেণী শত্রুর বিরুদ্ধে তার যে ঘৃণা, যেটা পুঞ্জীভূত হচ্ছিল, তিনি উপলব্ধি করেছিলেন। এটাকে দমিয়ে রাখার চেষ্টা করলে পর কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব সম্পর্কে শ্রমিক শ্রেণীর মধ্যে ভুল ধারণা তৈরি হবে এবং তাদেরকে বলা হলো, ইয়েস আপনারা অগ্রসর হন। ব্যর্থ হয়েছে, রক্ত ঝরেছে, শহীদের মৃত্যুবরণ করেছে। এই আন্দোলন
দমিয়ে দিয়েছে। তারপর যখন কমিউনিস্ট আন্দোলনের মধ্যে আত্মসমীক্ষা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, লেনিনের বিরুদ্ধে প্রায় মানে যুদ্ধ ঘোষণা হচ্ছে পার্টির আভ্যন্তরীণ বৈঠকে, লেনিন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে বলছেন, যাত্রা গান দেখেছেন, যাত্রার যে মূল আসর, তার আগে সেখানে তারা নিজেদের ভুল ত্রুটি চিহ্নিত করে তার থেকে মুক্ত হওয়ার জন্য তারা কিন্তু সেখানে একটা প্রস্তুতি সভা করে, প্রস্তুতি এই ধরনের যাত্রার আসর বসায়, এবং এই প্রস্তুতির যে যাত্রা, সেখান থেকে প্রকৃত যাত্রায় যাতে নির্ভুল যাত্রাটা মঞ্চস্থ করতে পারে, সেটা তারা সিদ্ধান্ত গ্রহণ করে। যে আমাদের এই 1905 সালে এই যে লড়াইটা, এই যে আন্দোলনটা, তার থেকে আমরা কি শিখলাম? এটা যাত্রাগানের আগে স্টেজ রিহার্সালের মতো। প্রধান দুর্বলতা শ্রমিকদের মধ্যে ধারণা হয়েছিল তারাই সবকিছু করতে পারবে, এর কাজ শ্রমিকরা পারে না। অন্যতম বৃহৎ শক্তি গ্রামের কৃষক, তারা যখন 1905 সালের বিপ্লব করছে, গোটা রাশিয়ার যে গ্রামের মানুষ, তার মধ্যে বড় অংশ কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, শ্রমজীবী অংশের মানুষ, তারা ছিল উদাসীন, খবর নেওয়ার চেষ্টা করবে। এই জায়গাটাকে বাদ দিয়ে উপেক্ষা করে শ্রমিক শ্রেণী একা এই যে প্রবল শক্তি ক্ষমতায় বসে আছে বছরের পর বছর ধরে, তাদেরকে উচ্ছেদ করে বিপ্লব সাধন করবেন, এই ধারণাটা ছিল ভুল। তাহলে এখান থেকে মূল শিক্ষা হচ্ছে, গ্রামে যেতে হবে, কৃষকদের মধ্যে যেতে হবে, বিশেষ করে কৃষকদের মধ্যে যারা ভূমি ক্ষেত মজুর, তাদের মধ্যে যেতে হবে, অন্যান্য অংশের যারা শ্রমজীবী, তাদের মধ্যে যেতে হবে, তাদের সংগঠিত করতে হবে, শ্রমিক এবং কৃষকের মধ্যে মৈত্রী স্থাপন করতে হবে। অনেকের মনে হতে পারে ভারতবর্ষের পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভবত ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, তারাই বুঝে এই কথা বলছে। না, ওই 1905 সালের এই যে ঘটনা, সেই ঘটনা থেকে তার দুর্বলতা চিহ্নিত করে মহামতি লেনিন কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্বের সভায় আত্মসমীক্ষা করতে গিয়ে বলেছেন, এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক কৃষকের মৈত্রী ভিত্তিতে প্রতিক্রিয়া শক্তির বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সমাজ পরিবর্তনের লড়াইকে যারা নৈতিকভাবে সমর্থন করেন, তাদেরকে সংগঠিত করে অগ্রসর হতে হবে। কতটা আত্মম্ভরী! এবং সে বলছে, এই যে ইরানের যে আন্দোলনটা, যুদ্ধটা তারাই বাঁধিয়েছেন, বলছে এটার পরে আমাদের লক্ষ্য হচ্ছে কিউবা, ছোট্ট রাষ্ট্র, 3.5 থেকে 4 কোটি মানুষ, আমেরিকার মূল যে ভূখণ্ড, সেখান থেকে 90 থেকে 93 কিলোমিটার দক্ষিণে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি কিউবা যেতে পেরেছিলাম, 16 দিন 17 দিন আমি ছিলাম। অবিশ্বাস্য মনে হচ্ছিল, কি করে কিউবা এই পরিস্থিতিতে শুধু আখ, চিনি, তামাক, তার উপর ভিত্তি করে মার্কিন সাম্রাজ্যবাদের মুখোমুখি দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটাচ্ছেন, এবং এই আন্তর্জাতিক ছাত্র যুব বিশ্ব সম্মেলনের মতো একটা মহা সম্মেলন সংগঠিত করতে পারছিলেন। আমার পক্ষে বিশ্বাস করা কঠিন ছিল। লড়াই চলছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে দেশে দেশে যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বা অন্তর্বর্তীকালীন কতগুলি ব্যবস্থা নিয়ে শোষকদের স্বার্থের রক্ষক যারা ক্ষমতাচ্যুত করে সমাজতন্ত্রের পথে যাওয়ার চেষ্টা করছেন, তাদের যে লড়াই, সে লড়াইয়ের প্রতি আমাদের সংহতি যেমন আমাদের জানাতে হবে। শুধু রাষ্ট্রের অভ্যন্তরে যে রাজ্য, সেখানেও আমাদের কিন্তু এই পরিবর্তনের যে মূল লড়াইটা, মৌলিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই লড়াইটাকে শক্তিশালী করতে হবে। তাই আমাদের দেশে যেটা প্রধান কাজ হবে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমজীবী অংশের মানুষকে সংহত করে, বিশেষ করে কৃষকদের মধ্যে যারা ক্ষেত মজুর, প্রধানত তাদের উপর নির্ভর করে কৃষকদের মধ্যে যে নানা অংশ, তাদেরকে সংগঠিত করে একটা শক্তিশালী বিপ্লবী ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে পুঁজিবাদী যে ব্যবস্থা, সাম্রাজ্যবাদের সাথে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমঝোতা করে এরা এই শোষণের রাজত্বটা এখানে
কায়েম শুধু করেনি, এটাকে চালু রাখার চেষ্টা করছে, দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে নানা পদ্ধতির মধ্য দিয়ে। তাকে উৎখাত করার জন্য আমাদের লড়াইকে তীব্র তেজি করতে হবে। এবং একটা জিনিস বুঝতে হবে, এই লড়াইয়ে স্বাধীন শোষণমুক্ত সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যারা অংশগ্রহণ করছি, আমরা জিতব। এটাই সঠিক পথ, এর কোনো বিকল্প নেই। এর মাঝখানে কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হতে পারে না। যদি কেউ নেওয়ার চেষ্টা করেন, এটা সাময়িক, এর মধ্য দিয়ে মানুষের জীবনের মূল সমস্যার সমাধান হতে পারে না। এই ধরুন, আমি যে কথা বলছিলাম, 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার আপনার বিনোদন, 8 ঘন্টার বিশ্রাম, এই 3টা স্লোগান কার্যকরী করতে গেলেও সেই রাষ্ট্রের সমাজ ব্যবস্থার আভ্যন্তরীণ অর্থনৈতিক যে অবস্থা, তার মধ্যে মৌলিক পরিবর্তন না এনে শাসন ক্ষমতায় যারা বসেছেন তারা যদি শোষক হয়, পুঁজিবাজার ধারক বাহক হয়, তাদেরকে উচ্ছেদ না করে সেখানে শ্রেণীহীন শোষণ মুক্ত ব্যবস্থার পতন না করে, সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন না করে, এই 3টা স্লোগানের অন্তর্নিহিত মূল যে বক্তব্য, তার যে সার, এটাকে আপনি কি করে বাস্তবিত করবেন? এটাকে তো বাস্তবিত করা যাবে না। এটা ঠিক আছে, আমি শুনছিলাম কমরেড মহুয়া বলছিলেন আমাদের মে দিবস ছুটি ছিল, বন্ধ করে দিয়েছেন। আমি জানার জন্য বলছি, আজকে সকালবেলা মাদ্রাস থেকে আমি যখন পার্টি অফিসে বসে কাজ করছিলাম, তখন ওখান থেকে ফোন এসছে, কমরেড কথা বলতে চাইছে। আমি জানবার চেষ্টা করলাম কি বিষয়, তারপরে কথা বোঝা যাচ্ছিল না। তখন থেকে আমি অনুরোধ করলাম, আপনি একটা মেসেজ করে পাঠান। এবং 10 মিনিটের ব্যবধানে তিনি মেসেজ করে পাঠিয়েছেন। তাতে তিনি জানতে চাইছেন, আমরা যখন বামফ্রন্ট সরকার ছিলাম ত্রিপুরায়, মে দিবসের ছুটি আমরা দিতাম, এখন ত্রিপুরার কি অবস্থা। আমি পরবর্তী 3-4 মিনিটের মধ্যে 5-7 লাইনের মধ্যে লিখে তাকে পাঠিয়ে দিলাম বামফ্রন্ট সরকারের অবস্থান, এবং এই সরকার যে 2019 সাল থেকে মে দিবসের ছুটি বাতিল করেছে সেটা জানিয়েছি। ঠিক আছে, কমরেড মহুয়া যেটা উল্লেখ করেছেন, আমরা এই ছুটির দাবি, আমি এটা উল্লেখ করেছি। এই দাবি এখনো আমরা যেমন বলছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট এবং বিভিন্ন গণতান্ত্রিক শ্রেণী সংগঠন, গণসংগঠন, তারাও এই আন্দোলন অব্যাহত রেখেছে। আমরা এই দাবি করব, কিন্তু এই দাবির যে মূল মর্মার্থ, তাকে বাস্তবিত করতে গেলে পরে মূল যে সমাজ পরিবর্তনের সংগ্রাম, এই সংগ্রাম যাতে শুধু এই দাবির মধ্যে আটকে না যায়, তাহলে কিন্তু আমরা ভুল করব। কাজে সেই দিক থেকে যে কথা বলতে চাইছি, মে দিবসের মূল তাৎপর্য হচ্ছে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা পত্তনের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক পরিসরে শ্রমিক শ্রেণীর শ্রমজীবী অংশের মানুষকে সচেতন করে তোলা। কাজে আমাদের কাছে এই যে স্লোগান, এই যে আহ্বান, তাকে বাস্তবিত করতে গেলে পর এই যে কাজ, আমরা কিছু করছি না ঘটনা তা না, কিন্তু এটা আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নাই। আমাদের দেশ বিরাট, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, নানাভাবে তার মধ্যে বিভাজন তৈরি করবার জন্য শোষকদের স্বার্থের রক্ষক শাসক যারা, তার সক্রিয়। কাজে সেই দিক থেকে চিন্তা করলে পর 140 কোটি মানুষের দেশ, লড়াই সংগ্রাম চললেও লাল ঝান্ডা নিয়ে, এটা বড় অংশের মধ্যে এখন আমরা অনুপস্থিত। এটা ঘটনা, কোন একটা রাষ্ট্রের বিপ্লব সংগঠিত করতে গেলে পরে সেই রাষ্ট্রের যত লোক আছেন তাদের 100 ভাগের মধ্যে 100 ভাগকেই এই বিপ্লবী সংগ্রামে সংগঠিত করতে হবে, না হলে বিপ্লব করা যাবে না। এটা ভুল ধারণা। অভিজ্ঞতার ভিত্তিতে যেটা বলতে হচ্ছে, আমাদের দেশের মধ্যে প্রচুর আন্দোলন হচ্ছে। কমরেড মানিক দে তার যে প্রাথমিক সভাপতির ভাষণ, ভালো সময় নিয়ে বক্তৃতা করেছেন, অনেক ঘটনা বলেছেন, দেশের কথা। তার আজকে একটা লেখা বেরিয়েছে, ভালো লেখা, তার অধিকাংশ বিষয় উল্লেখ করলো, সব জিনিস তার পক্ষে সময়ের সীমাবদ্ধতার কারণে হয়তো উল্লেখ করতে পারেন। আন্দোলন হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে মূল যে বক্তব্য, সেটা কি? অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনই বলুন, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নই বলুন, ধর্ম নিরপেক্ষতার প্রশ্নই বলুন, যাই বলি না কেন, আমাদের তাৎক্ষণিক সাফল্যের যে বিষয়,
এটা ভাবনায় থাকবে, কিন্তু মূল লক্ষ্য শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, পুঁজিবাদী ব্যবস্থার অবসান, ধ্বংস সাধন এবং সেই যে সমাজ ব্যবস্থা, যেটাকে আমরা বলছি সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থার অভ্যুদয় ঘটাতে গেলে পর এই আন্দোলনগুলির মধ্যে যারা লক্ষ কোটি মানুষ অংশগ্রহণ করছেন, তাদের যে রাজনৈতিক চেতনা, তাদের যে শ্রেণীগত চিন্তা ভাবনা, এটা মতাদর্শের ভিত্তিতে, মতাদর্শটা কি? শোষণমুক্ত সমাজ, পুঁজিবাদী ব্যবস্থার অবসান, ধ্বংস। কাজে এই মতাদর্শকে ভিত্তি করে পাথেয় করে শ্রেণী চেতনা, রাজনৈতিক চেতনার মান প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে যারাই অংশগ্রহণ করছেন প্রত্যক্ষভাবে তাদের যে চেতনা, যারা অংশগ্রহণ করছেন না, দূর থেকে অবলোকন করছেন, ফলাফল যাচাই করবার চেষ্টা করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে তাদের চেতনার মান যদি রাজনীতিগতভাবে আমরা বাড়াতে না পারি, তাহলে এই আন্দোলন অর্থনৈতিক দাবিদার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শত শত হাজার হাজার যত আন্দোলনই করেন, যদি তার মধ্যে এই মৌলিক চেতনার মানের উন্মেষ ঘটাতে না পারেন এবং তাকে ভিত্তি করে গ্রাম শহরের মধ্যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক কৃষকের মধ্যে ভিত্তিতে যদি আমরা সংহতি স্থাপন করতে পারি, কি সংহতি? আন্দোলনের সংহতি, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সংহতি, বৈপ্লবিক চেতনার সংহতি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের চলমান যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি থেকে কিন্তু রেহাই পাবো না, মুক্তি পাবো না। তা যদি আমরা করতে না পারি, তাহলে মে দিবস পালন এটা বাৎসরিক একটা ক্যালেন্ডারের কর্মসূচি হয়ে যাবে। লাল ঝান্ডা নিয়ে আমরা যারা মে দিবস উদযাপন করার চেষ্টা করছি, আমরা এটা শুধু আনুষ্ঠানিক একটা ক্যালেন্ডারের কর্মসূচি হিসেবে দেখি না, এটাকে রাজনৈতিক চিন্তা চেতনার মান ফেলে আসা যে বছর, তার থেকে আমাদের সংগৃহীত যে অভিজ্ঞতা, তার সারোচ্ছাদ বিশ্লেষণ করার মধ্য দিয়ে ত্রুটি দুর্বলতা চিহ্নিত করে তার থেকে বেরিয়ে আসবার জন্য পথ নির্ধারণ করে মূল লক্ষ্যে এই লড়াইকে, সংগ্রামকে পরিচালিত করার জন্য এখান থেকে নতুন করে আমাদের শপথ নিতে হবে। ভারতবর্ষে 140-41 কোটি মানুষ, তার মধ্যে বিরাট অংশ শ্রমজীবী বংশের মানুষ, এবং একটা জিনিস পরিষ্কার এটা বুঝতে হবে যে এই চীনকে কেন্দ্র করে মার্কিন সাম্রাজ্যবাদ সমাজতন্ত্রের বিরুদ্ধে, সোভিয়েত দেশের সমাজতন্ত্রের অভ্যুদয়ের পর থেকে পৃথিবীর দেশে দেশে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শক্তি তারা যে ষড়যন্ত্র শুরু করেছিলেন এবং তার ফলশ্রুতিতে সোভিয়েতের বিপর্যয়, আজকে তাদের এই প্রতিক্রিয়ার শক্তির প্রধান পান্ডা মার্কিন সাম্রাজ্যবাদ চীনকে কেন্দ্র করে জিনিস করছে। এটা বিচ্ছিন্ন চীন না, সামগ্রিকভাবে এরা সমাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধেই আক্রমণটা সংগঠিত করার চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই চীনের একার লড়াই না, কিউবার একার লড়াই না, ভিয়েতনামের একার লড়াই না, উত্তর কোরিয়ার একার লড়াই না। আমরা এখন যা দেখছি পৃথিবীর মধ্যে, এই লড়াইয়ে হয়তো অনেক জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তাকে পেছন থেকে মার্কিন সাম্রাজ্যবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিয়ে যাতে এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের মৌলিক বক্তব্য নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতাটাকে, যারা ক্ষমতায় ছিলেন তাদের উচ্ছেদ করে ক্ষমতা দখল করে একটা মধ্যবর্তী অবস্থান নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এবং তারা ঘোষণা দিচ্ছেন আমরা সমাজতন্ত্রের দিকেই যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচি নেওয়া দরকার তাদের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিচ্ছেন, যদিও এই ব্যবস্থা কোনো ব্যবস্থা না। এদের বিরুদ্ধেও এই সাম্রাজ্যবাদী শক্তি প্রধান পান্ডা মার্কিন সাম্রাজ্যবাদ সেখানে আক্রমণ কেন্দ্রীভূত করছে। এটা লাতিন আমেরিকার দেশে দেশে, ভেনেজুয়েলা শুধু বিচ্ছিন্ন একটা রাষ্ট্র না, দেশে দেশে এই আক্রমণটা কেন্দ্রীভূত করছেন। এবং দেখেছেন কিছুদিন আগে আহ্বান জানিয়ে তারা ইফতার তৈরি করেছেন এবং তার শেষ যে স্লোগান ছিল দুনিয়ার মজদুর এক হও, এর কোনো বিকল্প নেই। 1848 সালে এই ইস্তাহার গৃহীত হয়েছিল। 1871 সালে যেটা কমরেড
যেটা উল্লেখ করার চেষ্টা করেছে। ফরাসি দেশে প্যারিসে এই কমিউনিস্ট ইস্তাহারের যে বক্তব্য তাতে অনুপ্রাণিত হয়ে তাদের চেতনা সীমাবদ্ধ ছিল, সাংগঠনিক শক্তি ততটা বিকশিত হয়তো না, এর মধ্যে ঐক্যবদ্ধ হয়ে অবিকশিত কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্বে ফ্রান্সের শোষক এবং শাসকদের বিরুদ্ধে লড়াই করে তারা প্যারিস দখল করেছিল। 72 এই প্যারিস যারা দখল করেছিলেন, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে পরিচিত প্যারিস কমিউন হিসাবে টিকে থাকতে পেরেছিল, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার শক্তি, ফ্রান্সের প্রতিক্রিয়ার শক্তিকে সামনে রেখে নূতন যে শক্তি বিকাশমান একটা দৃষ্টিভঙ্গি নিয়ে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে, তাকে যদি অঙ্কুরে বিনষ্ট করে না যায়, এই শুধু ফ্রান্সে না, প্যারিসে না, এই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটা পুঁজিবাদের ধ্বংস সাধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই সারা পৃথিবীর প্রতিক্রিয়ার শক্তি, ফ্রান্সের প্রতিক্রিয়ার শক্তিকে সামনে রেখে এর বিরুদ্ধে তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। 72 দিনের বেশি এই প্যারিস কমিউন টিকে থাকতে পারে। তার 1 বছর আগে 1870 সালে মহামতি লেনিনের জন্ম হয়েছে। প্যারিস কমিউনের ঘটনা পরবর্তী পর্যায়ে ইতিহাস পড়ে তিনি উপলব্ধি এবং অনুধাবন করার চেষ্টা করেছেন, কিন্তু তার জন্মলগ্নের পরে পরে এই যে প্যারিস কমিউন, সেই সময় সে আন্দোলন তার পক্ষে প্রত্যক্ষ চাক্ষুষ উপলব্ধি করবার মতো অবস্থা ছিল না। কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস প্রত্যক্ষ করেছেন, পরোক্ষে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন, তার যে খামতি, ঘাটতি, দুর্বলতা এগুলো চিহ্নিত করে তার থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেছেন, কিন্তু তাতে সাফল্য অর্জন করা সম্ভব হয়নি। তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্যারিস কমিউনের যে বৈশিষ্ট্য, এর মধ্য দিয়ে কমিউনিস্ট ইস্তাহারে শ্রেণীহীন শোষণমুক্ত যে ব্যবস্থার পত্তনের ডাক দিয়েছিলেন, আন্তর্জাতিক পরিসরে দুনিয়ার মধ্যে এখন এই আহ্বান জানিয়েছিলেন, তার প্রাথমিক প্রতিফলন 72 দিন হলো এই স্বল্প সময়ের মধ্যে প্যারিস কমিউনের নেতৃত্ব তারা একটা ছাপ রেখে যেতে পেরেছেন, একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, একটা নতুন পথের দিশা তারা কিন্তু দিয়ে গেছে। সেই 1871-এর পর 1886 পয়লা মে, এই আজকে যে আমরা মে দিবস পালন করছি, এই আক্রমণের ঘটনা সংঘটিত হয় এবং 1917 সালে মস্কোতে মহামতি লেনিনের নেতৃত্বে সেখানকার যে কমিউনিস্ট পার্টি, সেই পার্টির প্রত্যক্ষ পরিচালনা সেখানকার শ্রমিক, কৃষক, সাধারণ মধ্যবিত্ত মেহনতি মানুষ এবং যারা সেই সময় যার সাম্রাজ্যবাদের প্রশাসন রক্ষা করার চেষ্টা করছিল অস্ত্র হাতে নিয়ে, তারা ঘুরে দাঁড়িয়ে সেই অস্ত্র শাসকদের বিরুদ্ধে তুলে ধরেছিলেন। তাদের সমন্বিত প্রচেষ্টার ফসল প্রথম পৃথিবীর বুকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটে। আমি কথাটা উল্লেখ করছি কেন? আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.